নমস্কার, পাঠশালাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং সম্পর্কে। ইনভেস্টমেন্ট সবসময় বেশি সময়ের জন্য করতে হয়, কিন্তু ট্রেডিং আমরা কিছু সময় কিংবা 1 থেকে 2 দিন কিংবা 5 দিন এরকমভাবে করতে পারি। কোনো কোম্পানির শেয়ার কিনতে হলে, অর্থাৎ ইনভেস্টমেন্টের জন্য আমরা যদি কোনো কোম্পানির শেয়ার কিনি, তাহলে আমাদের কী কী জিনিস মাথায় রাখতে হবে সেই সম্পর্কেও আমরা আলোচনা করেছিলাম, এবং ওই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস কীভাবে করতে হয় এবং কোন কোন জিনিসগুলোকে আমাদের বেশি নজর দিতে হবে সেই ব্যাপারে আলোচনা করেছিলাম। এবার আমরা ট্রেডিং সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ বাড়িতে বসে কিভাবে রোজ আমরা শেয়ার বাজার থেকে কিছু পরিমাণে টাকা আয় করতে পারি সেই বিষয়ে জানার চেষ্টা করব। এবার শেয়ার বাজার থেকে টাকা আয় করতে হলে আগে শেয়ার বাজার সম্পর্কে আমাদের একটা গভীর ধারণা থাকা প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা তা নিয়েই আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শেয়ার বাজারে সবাই আসে টাকা আয় করার জন্য, আমরাও সেই জন্যই এসেছি। কিন্তু আমরা কি ভেবেছি যে আমরা যে টাকাটা আয় করব সেটা আসলে আসছে কোথা থেকে? এটাকে আমরা উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। মনে করি 4 জন বন্ধু একসাথে বসে একটি লুডোর কম্পিটিশন করছে। 4 জন বন্ধু মিলে, একজনের নাম অভিজিৎ, একজনের নাম সৌরভ, একজনের নাম অনির্বাণ এবং আরেকজনের নাম বিবেক। তারা ঠিক করলো যে তারা প্রত্যেকেই 50 টাকা করে দেবে, এবং যে ফার্স্ট হবে সে পাবে 125 টাকা, এবং যে সেকেন্ড হবে সে পাবে 75 টাকা। তাহলে এই 4 জনে মোট কত টাকা তুলছে যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে মোট তারা 200 টাকা তুলছে। যে ফার্স্ট হবে তাকে দেবে 125 টাকা, এবং যে সেকেন্ড হবে সে পাবে 75 টাকা। তার মানে এই কম্পিটিশনে যে কোনো 2 জন জিতবে এবং 2 জন হারবে। অর্থাৎ আমরা যদি দেখি যে 2 জন প্রফিট করবে এবং 2 জন লস করবে, তাহলে এখান থেকে যে ফার্স্ট হবে এবং যে সেকেন্ড হবে তারা কত প্রফিট করবে এবং লস করবে, আর যে থার্ড হবে এবং ফোর্থ হবে অর্থাৎ যে লাস্ট হবে তারা কত প্রফিট বা লস করবে দেখি। যে ফার্স্ট হচ্ছে সে কত পাচ্ছে? 125 টাকা, মানে সে দিয়েছিল 50 টাকা কিন্তু পাচ্ছে কত? 125 টাকা। তাহলে সে প্রফিট কত করছে? 75 টাকা, লস করছে না। আবার যে সেকেন্ড হবে সে পাচ্ছে কত? 75 টাকা, সে দিয়েছিল কত? 50 টাকা, তাহলে তার প্রফিট হচ্ছে কত? 25 টাকা। এবার যে থার্ড হয়েছে সে কত পাবে? সে কিছুই পাবে না। এবং যে লাস্ট হয়েছে সেও কিছু পাবে না। যে থার্ড হয়েছে তাকে কত দিতে হয়েছিল? 50 টাকা, এবং যে লাস্ট হয়েছে তাকেও দিতে হয়েছিল 50 টাকা। তাহলে এই দুজনেই 50 টাকা লস করেছে। এই 50 টাকা এরা দুজন লস করেছে বলেই তো এরা 75 টাকা এবং 25 টাকা প্রফিট করতে পেরেছে। এই গেমের মধ্যে বাইরে থেকে তো কেউ টাকা লাগায়নি, নিজেরাই টাকা দিয়েছে, এবং তার মোট পরিমাণ 200 টাকা হয়েছে। তার মধ্যে প্রফিট করেছে একজন 75 টাকা আর একজন 25 টাকা। তাহলে এখানে 2 জন জিতেছে আর 2 জন হেরেছে। শেয়ার বাজারও ঠিক এরকমই ভাবে কাজ করে। প্রতি সেকেন্ডে হাজার হাজার মানুষ প্রফিট করছে, আবার হাজার হাজার মানুষ লস করছে। আমরা যদি প্রফিট করতে চাই তাহলে কাউকে না কাউকে স্বাভাবিকভাবে লস করতে হবে। এবার দেখি শেয়ার বাজারের এই খেলায় মোট কতজন প্রতিযোগী আছে। শেয়ার মার্কেটে মোট প্রতিযোগী আছে যদি আমরা দেখি 3 জন। একজনকে বলা হয় ডিআইআই, একজনকে বলা হয় এফআইআই, আর একজনকে বলা হয় রিটেলার্স। প্রথমে আমরা রিটেলার্স সম্পর্কে একটু আলোচনা করি। রিটেলার্স কাদেরকে বলা হয় না, আমার আপনার মতো যারা সাধারণ মানুষ, যাদের কাছে অনেক টাকা নেই, কিছু পরিমাণ টাকা নিয়ে তারা এই শেয়ার বাজারে আসে, তাদেরকেই বলা হয় রিটেলার্স। এরা সংখ্যায় কিন্তু অনেক বেশি, কারণ আমরা জানি অনেক মানুষ শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করে, তাদের মধ্যে কেউ লস করে কেউ প্রফিট করে, তো সংখ্যায় অনেক বেশি, কিন্তু তারা সব ছন্নছাড়া হয়ে আছে, একে অপরের সাথে তাদের কোনো কন্ট্যাক্ট নেই। কেউ যদি সেখানে কোনো শেয়ার বাই করে, এমন হতেই পারে অন্যজন সেখানে সেল করবে, অর্থাৎ কারো যদি মনে হয় যে বাই করলে আমরা প্রফিট করতে পারবো, অন্য কারো মনে হতেই পারে যে সেখানে সেল করলে আমরা প্রফিট করতে পারবো, অর্থাৎ তাদের মধ্যে কমিউনিকেশন নেই। এই গেল রিটেলার্স। এবার দেখি ডিআইআই। ডিআইআই মানে হলো ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার। ডোমেস্টিক মানে কি? আমরা যদি ইন্ডিয়ান মার্কেট দেখি তাহলে ভারতের মধ্যে যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে যারা টাকা ইনভেস্ট করে শেয়ার মার্কেটে, তাদেরকেই বলা হয় ডিআইআই। যেমন আছে এলআইসি কিংবা যে কোনো মিউচুয়াল ফান্ড। এলআইসি কী করে? এলআইসি আমরা জানি আমরা সবাই প্রিমিয়াম দিতে থাকি, অর্থাৎ টাকা দিতে থাকি মাসে মাসে কিংবা বছরে বছরে। যদি আমরা মারা যাই তাহলে আমাদের ফ্যামিলি অনেক বেশি অ্যামাউন্টের একটা টাকা পায়, কিংবা যদি আমরা মারা না যায় তাহলে আমরা যে টাকাটা জমা করেছি সেই টাকাটা ফেরত পেয়ে যাই। এই যে যদি আমরা কেউ মারা যায় তাহলে এই ফ্যামিলিকে তো এলআইসি অনেক পরিমাণে টাকা দিচ্ছে, তাহলে এই টাকাটা আসছে কোথা থেকে? আমি যদি এলআইসিকে প্রত্যেক মাসে মাসে 1000 টাকা করে দিই এবং যদি 10 বছর দিতে থাকি, তাহলে আমি মোট কত টাকা দেবো? প্রত্যেক মাসে দিচ্ছি 1000, মানে কত? বছরে দিচ্ছি 12,000। 10 বছরে আমরা কত দেবো? 1,20,000।
কিন্তু দেখা যায় যখন কেউ মারা যায় এই 1,20,000 টাকার বদলে সে হয়তো 12 লাখ টাকা পেল। তাহলে এই টাকাটা এলআইসি কোথা থেকে দিচ্ছে? কেউ তো নিজের পকেট থেকে নিয়ে দেবে না। এলআইসি কি করে, আমরা যে এই মাসে মাসে যে সার্টেন অ্যামাউন্টে টাকাটা দিচ্ছি, তারা সেটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। এবার যখনই শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে এবং তাদের প্রফিট হবে, তখন সেই প্রফিটেরই অংশ থেকে তারা এই মোট অ্যামাউন্টটা আমাদের ফ্যামিলিকে পে করে। তাহলে বোঝা গেল এলআইসি কীভাবে টাকা ইনভেস্ট করে। এবার আমরা যদি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখি, মিউচুয়াল ফান্ড মানে কি, অনেকে তাদের নিজেদের টাকা একটা ফান্ডে দিচ্ছে, ধরে নিচ্ছি একটা বক্সে বা একটা জায়গায় সবাই আমরা মাসে মাসে কিংবা বছরে আমরা টাকা দিচ্ছি। এবার কেউ একজন কি করে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড যে চালাচ্ছে, যে ফান্ডটাকে ম্যানেজ করছে, সে কি করে ওই টাকাটা শেয়ার বাজারে লাগায় এবং শেয়ার বাজারে লাগানোর ফলে তার যে প্রফিট হয় সেটা থেকে কিছু অংশ তারা পাবলিককে দেয়, অর্থাৎ যারা যারা ইনভেস্ট করেছে মিউচুয়াল ফান্ডে, ইনভেস্টার, তাদেরকে দেয়, আর কিছু টাকা তারা কমিশন হিসেবে নিজেদের কাছে রেখে দেয়। তাহলে এইভাবে মিউচুয়াল ফান্ড কাজ করে। সহজ ভাষায় বোঝা গেল তাহলে এলআইসি এবং মিউচুয়াল ফান্ড কীভাবে তাদের টাকা বৃদ্ধি করে, তারা শেয়ার বাজারে টাকা লাগিয়ে সেই টাকা বৃদ্ধি করে। এবার আপনারা ভেবে দেখুন, একজন সাধারণ মানুষ কিংবা যত বড় লোকই হোক না কেন, তার কাছে, তার একার কাছে কত টাকা থাকবে? আর এই এলআইসি, মিউচুয়াল ফান্ড, এরা যারা বড় বড় কোম্পানি, তাদের কাছে কত টাকা থাকবে? অবশ্যই এদের কাছে অনেক বেশি টাকা থাকবে, এরা অনেক বেশি পাওয়ারফুল আমাদের তুলনায়, তাই তো? এবার এফআইআই কি? এফআইআই হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, মানে কি ডিআইআই যেমন ইন্ডিয়ান মার্কেটের ইন্ডিয়ান কোম্পানিগুলি ইনভেস্ট করে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারগুলো হচ্ছে তারা বিদেশে ইনভেস্ট করে। ধরা যাক আমেরিকার একটি এলআইসি কোম্পানি, তাদের অন্য নাম, আমি হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমেরিকার একটি, তারা তাদের টাকা বৃদ্ধি করবে, তারা আমেরিকার মার্কেটেও তাদের টাকা ইনভেস্ট করবে যাতে তাদের টাকা বাড়ে আরও, আবার অন্যান্য দেশেও, আদার কান্ট্রিতেও তারা তাদের টাকা ইনভেস্ট করবে। যেখানেই তাদের মনে হবে যে না, এই দেশের শেয়ার মার্কেটে আমাদের টাকা লাগালে আমাদের প্রফিট বেশি হবে, তারা সেইখানেই কিন্তু টাকা লাগাবে। এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, কারণ পরবর্তী ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা যেখানে, অর্থাৎ যে দেশে মনে করবে সেখানে টাকা ইনভেস্ট করলে আমাদের প্রফিট বেশি হবে, তারা কিন্তু সেখানেই ইনভেস্ট করবে। তাদের যদি মনে হয় যে ইন্ডিয়াতে ইনভেস্ট করলে তাদের প্রফিট বেশি হবে, তারা ইন্ডিয়াতে ইনভেস্ট করবে। তাদের যদি মনে হয় যে চায়নাতে ইনভেস্ট করলে তাদের টাকা বেশি হবে, অর্থাৎ রিটার্ন বেশি পাবে, তারা প্রফিট বেশি করতে পারবে, তারা কিন্তু চায়নাতেই ইনভেস্ট করবে। তাদের যদি মনে হয় যে জাপানে ইনভেস্ট করলে তাদের টাকা বেশি কমাতে পারবে, তখন তারা জাপান স্টক মার্কেটে ইনভেস্ট করবে। তাহলে বোঝা গেল ডিআইআই, রিটেলার্স এবং এফআইআই কি এবং তারা কিভাবে কাজ করে। এবার শেয়ার বাজারে এফআইআই এবং ডিআইআই, যেহেতু এফআইআই এবং ডিআইআইয়ের কাছে অনেক বেশি পরিমাণে টাকা আছে, তাই তারা প্রফিট যখন করতে নামবে, তাদের কাছে নলেজও অনেক বেশি থাকবে, তারা অনেক বেশি লোক হায়ার করবে যারা এই শেয়ার বাজার সম্পর্কে আরও ভালো বুঝতে পারে, তারা নিজেদের পাওয়ার বেশি লাগাবে। সেখানে আমরা সাধারণ মানুষরা কি সেইভাবে শেয়ার বাজারকে ইনফ্লুয়েন্স করতে পারবো? অবশ্যই পারবো না, কারণ আমাদের কাছে অত বেশি টাকা নেই, অত বেশি ম্যান পাওয়ার নেই, অত বেশি নলেজ নেই, টেকনোলজি নেই। তাই আমরা এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি উইক। স্ট্রং কারা? না এফআইআই এবং ডিআইআই। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা কখনোই ওদের সাথে লড়াই করে টাকা আয় করতে পারবো না। আমাদেরকে এমন কিছু ভাবতে হবে যাতে করে ওদের সাথে লড়াই না করেই আমরা টাকা ইনকাম করতে পারি। তার জন্য আমাদেরকে কি করা উচিত? কিছু তো একটা স্ট্র্যাটেজি আমাদের বানাতে হবে। আসুন একটা উদাহরণের মাধ্যমেই বোঝার চেষ্টা। আমরা সবাই ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখে থাকি, সেখানে অনেক বন্যপ্রাণী একে অপরের শিকার করে থাকে। এরকমই দুই প্রাণী আমরা ধরে নিলাম, বুল এবং বিয়ার, অর্থাৎ ষাঁড় এবং ভাল্লুক। এই ষাঁড় এবং ভাল্লুকের মাঝখানে লড়াই হলো, লাস্টে দেখা গেল যে ভাল্লুক জিতে গেল এবং ষাঁড় হেরে গেল। এবার ভাল্লুক কি করবে? এই মরে যাওয়া ষাঁড়ের মাংস খেয়ে নিজের পেট ভর্তি করবে এবং বেঁচে থাকবে। এবার ওই মাংস খাওয়ার পর যে অবশিষ্ট মাংস পড়ে থাকবে কিংবা হাড় পড়ে থাকবে, সেইগুলোকে জঙ্গলে কারা খাবে? ধরে নিচ্ছি পিঁপড়ে। পিঁপড়েরা ওই অবশিষ্ট অংশ খেয়ে নিজেদের পেট ভর্তি করবে। আমাদেরকে শেয়ার বাজারে এই পিঁপড়ে হতে হবে, অর্থাৎ রিটেলার্সদেরকে আমাদেরকে এই পিঁপড়ে হতে হবে। বড় বড় প্রাণী এফআইআই, ডিআইআই, তারা নিজেদের মধ্যে লড়াই করবে, আমাদেরকে টুক করে সেখানে যেতে হবে এবং কিছু পরিমাণ টাকা নিয়ে আমাদেরকে আবার ফেরত চলে আসতে হবে। বোঝা গেল কিভাবে শেয়ার বাজার থেকে টাকা কামাতে হবে আমাদেরকে? হাজার হাজার কোটি টাকার এই লড়াইয়ের মধ্যে সামান্য কয়েক হাজার টাকা নিয়েই আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এভাবেই আমরা রোজকার একটা সার্টেন অ্যামাউন্ট এই শেয়ার বাজার থেকে ইনকাম করতে পারবো। আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে কিভাবে ট্রেডিং করে শেয়ার বাজার থেকে রেগুলার ইনকাম আমরা জেনারেট করতে পারি।
আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পরবর্তী ভিডিওর মধ্যে দিয়ে দেব। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও শেয়ার বাজার সম্পর্কে শিখতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।